আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আমরা সবাই অনেক অনেক ভালো আছি। শিক্ষার্থীবৃন্দ, তোমাদের প্রিয় ন্যাশনাল ইন্টারন্যাশনাল গার্লস কলেজের পক্ষ থেকে আয়োজিত এনআইসিসি হোম কলেজের হিসাব বিজ্ঞান বিষয়ের 43তম ইউটিউব ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। আমি প্রভাষক জয়ন্ত চৌধুরী। শিক্ষার্থীবৃন্দ, আমাদের আলোচনার বিষয়বস্তু অংশীদার ব্যবসায় হিসাব এবং আমরা আলোচনা করছি একটি সৃজনশীল, যার উপর তোমরা বিগত ক্লাসে তোমরা এই প্রশ্নে আমরা অ্যানালাইসিস করেছি এবং এই প্রশ্ন থেকে আমরা বিভিন্ন বিষয়গুলো, যে প্রয়োজনীয় দফাগুলো বা প্রয়োজনীয় বিষয়গুলোকে আমরা খসড়া আকারে গত ক্লাসে তোমাদেরকে দেখিয়েছি। তোমরা গত ক্লাসে এই অঙ্কটির উপর মূলধনের সুদ, উত্তোলনের সুদ, ঋণের সুদ এবং কিভাবে লাভ লোকসান বন্টন অনুপাত নির্ণয় করতে হয় সেই বিষয়গুলো তোমরা দেখেছো। আজ আমরা আলোচনা করছি সেই প্রশ্নেরই একটু সৃজনশীল অংশ মতো, অর্থাৎ আমরা আজকে আলোচনা করব এই সৃজনশীল প্রশ্ন থেকে লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করব, অংশীদারদের মূলধন হিসাব। তো শিক্ষার্থী, আলোচনার শুরুতেই প্রথমে আমরা অঙ্কের অর্থাৎ প্রশ্নটি একটু পড়ে নিচ্ছি বা অ্যানালাইসিস করেছি এবং তারপর আমরা সমাধান করে যাব। আর তোমাদের প্রতি আমাদের অনুরোধ, এই ক্লাসগুলো দেখার সময়ের মধ্যেই অঙ্কগুলো করে ফেলার জন্য। শিক্ষার্থী, আমাদের নির্ধারিত যে প্রশ্নটি, নিলয়, নিশা ও আশিক 2/1 অনুপাত 3/1 অনুপাত 6/1 অনুপাতে লাভ লোকসান বন্টনে সমঝোতায় একটি অংশীদার ব্যবসায় অংশীদার। সেক্ষেত্রে আমরা গত ক্লাসে এই অনুপাতটিকে আমরা সুন্দর করে বন্টন অনুপাত করেছিলাম, যেখানে আমাদের ফাইনাল রেজাল্ট হয়েছিল 3-2-1। 2018 সালে 1 জানুয়ারি তারিখে তাদের মূলধনের উদ্বৃত্তি ছিল যথাক্রমে 4 লক্ষ টাকা, 3,50,000 টাকা ও 2,50,000 টাকা। চুক্তি শর্ত অনুসারে অংশীদারদের মূলধনের উপর 12% এবং নগদ উত্তোলনের উপর 10% হারে সুদ পাবে। সক্রিয় অংশীদার হিসেবে আশিক মাসিক 5,000 টাকা বেতন পাবে। নিলয় প্রতি মাসে প্রথমে 5,000 টাকা হারে সারা বছর ধরে নগদ উত্তোলন করে। নিশা প্রতি 3 মাস পর 10,000 টাকা হারে এবং আশিক বছরের মাঝামাঝি এককালীন 40,000 টাকা উত্তোলন করে। সেক্ষেত্রে নিশা 30/6/2018 তারিখে 60,000 টাকা অতিরিক্ত মূলধন আনয়ন করে এবং আশিক 15% হারে 1/4/2018 তারিখে 80,000 টাকা ঋণ কারবারে সরবরাহ করে। এবং আমাদের প্রশ্নে শেষাংশে বলা হয়েছিল উপরোক্ত সমন্বয় সাধনের পূর্বে নিট লাভ ছিল 2,76,500 টাকা। সেক্ষেত্রে আমরা আজ করব লাভ লোকসান আবন্টন এবং করব অংশীদারদের মূলধন হিসাব, শুধু নিশা এবং আশিকে। তো শিক্ষার্থী, আমরা এই প্রশ্নটা আমরা গত বছর আলোচনা করেছি, আশা করি বুঝতে পেরেছি। আমরা এখন চলে যাব আমাদের যে লাভ লোকসান আবন্টন হিসাব, নিলয়, নিশা এবং আশিক। সেই ক্ষেত্রে আমাদের নির্ধারিত যে ছক লাভ লোকসান আবন্টন হিসাব 2019 সালে 31 ডিসেম্বর তারিখে সমস্ত বছরের জন্য বিবরণ টাকা, বিবরণ টাকা, বাম পাশে আমরা বলছি ডেবিট, ডান পাশে আমরা বলছি ক্রেডিট। সেক্ষেত্রে আমরা জানি যে আমাদের ক্রেডিট দিক হচ্ছে আয়, ডেবিট দিক হচ্ছে ব্যয়। এই ক্ষেত্রে আমাদের প্রথমেই আমাদের প্রশ্নে যে নিট লাভ দেওয়া ছিল সেই নিট লাভটি আমরা নিয়ে আসব এবং আমরা জানি যে লাভ লোকসান আবন্টনের আগে প্রত্যেকটা ব্যবসা প্রতিষ্ঠান যে লাভ লোকসান নির্ণয় করে থাকে সেটার জন্য একটা হিসাব রয়েছে, লাভ লোকসান হিসাব, এবং আমরা সেই লাভ লোকসান হিসাব হতে এই নিট লাভটি স্থানান্তরিত হয়। সেই ক্ষেত্রে পরিমাণ হচ্ছে 2,76,500 টাকা। সেক্ষেত্রে এরপর আমাদের আয়ের মধ্যে রয়েছে উত্তোলনের সুদ এবং সব অংশীদারদের জন্য এই উত্তোলন সুদ ধার্য করার কারণে আমরা টপিক দিব অংশীদারদের মূলধন হিসাব, উত্তোলনের সুদ। এই ক্ষেত্রে শিক্ষার্থী আমরা গত ক্লাসে আলোচনা করেছি আমাদের নিলয়, নিশা, আশিক এই তিনজন অংশীদার, যেটা আমরা গত ক্লাসে উত্তোলন সুদ নির্ণয় করেছিলাম। নিলয় 3,250, নিশা 1,500, আশিক 2,000, যোগ করলে 3, 4, 5, 6, 6,750 টাকা ছিল আমাদের মোট উত্তোলনের সুদ। সেক্ষেত্রে আমরা জানি যে ক্রেডিট থেকে পণ্য উত্তোলন থেকে আসে, কিংবা অন্য কোনো আয় থেকে আসে, কিংবা আমাদের বকেয়া আয় অথবা অগ্রিম ব্যয় থেকেও আমাদের ক্রেডিট দিকে আসে। সেক্ষেত্রে আমরা এখন চলে যাবো ডেবিট দিকে। ডেবিট দিকে আমাদের ব্যয়, সেই ব্যয়ের প্রথমে যে ব্যয়টি রয়েছিল মূলধনের সুদ, এবং এখানেও আমাদের সকল অংশীদারদের মূলধনের সুদ বলে আমরা টপিক লিখব অংশীদারদের
মূলধন হিসাব। সেখানে লিখব মূলধনের সুদ। এখানেও আমরা প্রথমে নিলয়, নিশা 80। সেক্ষেত্রে আমরা এই মূলধনের সুদ গত ক্লাসে আমরা নির্ণয় করেছিলাম, যেখানে আমাদের নিলয়ে 4 লাখ টাকা মূলধনের উপর সুদ আসবে 48,000 টাকা। অন্যদিকে নিশা আমাদের যে অতিরিক্ত মূলধন আনয়ন করেছিল তার প্রারম্ভিক মূলধন ছাড়াও 3,50,000 টাকা ছাড়াও সেই 60,000 টাকা অতিরিক্ত মূলধন আনয়ন করেছিল। সবকিছু মিলে আমরা নির্ণয় করেছিলাম 45,600 টাকা। অন্যদিকে 80 কে মূলধনের সুদ ছিল 30,000 টাকা। সেক্ষেত্রে এই তিনটা মূলধনের সুদ নির্ণয় করলে পরিমাণ যোগ করলে 40 এবং 40 80 এবং 30 1,10,000 এবং 1,23,600 টাকা হচ্ছে আমাদের মোট মূলধনের সুদ। সেক্ষেত্রে আমাদের একজন অংশীদার বেতন পাবে, প্রশ্নে বলা ছিল, এবং 80 বেতন পাবে, তাই শুধুমাত্র 80 কে বিষয়টি মূলধন হিসেবে কাউন্ট করার কারণে আমরা লিখব 80 কে মূলধন হিসাব। অর্থাৎ যদি কোনো এন্ট্রি কোনো শুধুমাত্র একটি ব্যক্তিকে প্রভাবিত করে তাহলে আমরা শুধুমাত্র সেই ব্যক্তির নামে আমরা মূলধন হিসাব লিখব 5,000 টাকা করে 12 মাসে। 80 কে মূলধনে বেতন হিসেবে ক্রেডিট হবে 60,000 টাকা। সেক্ষেত্রে এরপর ছিল ঋণের সুদ, এবং ঋণ দিয়েছিল আমাদের 80। সেই 80 কে ঋণ হিসাবে আমাদের এই ঋণের সুদ কাউন্ট হবে। এই ক্ষেত্রে 80 কে ঋণের সুদ মূলধন হিসাবে কাউন্ট হবে না, কারণ ঋণের সুদ মূলধনের অংশ নয়। সেক্ষেত্রে এই ক্ষেত্রে ঋণের সুদ ছিল 80 কে ঋণ ছিল আমাদের হচ্ছে 80,000 টাকা, এবং যার উপর 15% হারে 80,000 টাকার উপর 15% এবং ইনটু 12/9, যার পরিমাণ ছিল 9,000 টাকা। সেক্ষেত্রে এইভাবে আমরা ব্যয়গুলো নির্ণয় করলাম। আমরা এখন আমাদের এই সকল আয় এবং ব্যয় নির্ণয়ের পর আমরা এখন মুনাফা বের করব, সত্যিকার বন্টনযোগ্য মুনাফা নির্ণয় করব, এবং পরবর্তীতে এই বন্টনযোগ্য মুনাফাগুলোকে অংশদের মধ্যে ভাগ করে দেব। তাহলে সেক্ষেত্রে আমরা আমাদের আয়ের অংশটাকে আগে যোগ করে নেই। 2,76,500 আর 6,750 যদি আমরা যোগ করি তাহলে আমাদের পরিমাণ দাঁড়াবে 2,83,250, যেটা আমরা ডেবিট দিকেও সমপরিমাণ লিখব। এবার 2,83,250 টাকা থেকে আমাদের 1,23,600, 60,000 এবং 9,000 সকল ব্যয় বাদ দিলে আমাদের যে লাভ লোকসানের পরিমাণ দাঁড়াবে সেই লাভ লোকসানের পরিমাণ হচ্ছে 90,650 টাকা। সেক্ষেত্রে এই বন্টন মুনাফাটি আমরা এখন অংশীদারদের মধ্যে বন্টন করে দিব, এবং সকল অংশীদারদের মধ্যে বন্টন করার কারণে আমাদের হেডিং হবে অংশীদারদের মূলধন হিসাব, এবং এন্ট্রির নাম হচ্ছে বন্টনযোগ্য মুনাফার অংশ। এই ক্ষেত্রে প্রথমে আমাদের রয়েছে নিলয়, রয়েছে নিশা, এবং ফাইনালি রয়েছে আমাদের 80। সেক্ষেত্রে এই লাভ লোকসান বন্টনের যে অনুপাতটা আমরা গত ক্লাসে পড়েছিলাম, যেখানে আমাদের রেজাল্ট হয়েছিল 3-2-1, অর্থাৎ এই নিলয় পাবে 90,000 টাকা, 90,650 টাকা 6 ভাগে 3 ভাগ, নিশাদ পাবে 90,650 টাকা 6 ভাগে 2 ভাগ, এবং 80 পাবে 90,650 টাকা 6 ভাগে 1 ভাগ। তাহলে আমাদের মুনাফা অংশ কত টাকা? সেক্ষেত্রে আমাদের মুনাফা অংশ হচ্ছে 90,650 কে আমরা 6 দিয়ে ভাগ করব, এবং আমরা এই 3-2-1 অনুপাতে ভাগ করলে আমাদের পরিমাণ দাঁড়াবে 45,325 টাকা। সেক্ষেত্রে সেকেন্ড রয়েছে 30,217 টাকা এবং 15,108 টাকা। সেক্ষেত্রে এই হলো আমাদের মুনাফার অংশ বন্টন, এবং সেই সাথে সাথে আমাদের লাভ লোকসান আপাতত হিসাব প্রস্তুত সমাপ্ত হয়ে গেল। সেক্ষেত্রে আমরা এখন চলে যাব আমাদের যে পরবর্তী স্টেপ, অর্থাৎ নিশাত এবং আশিকের মূলধন হিসাব প্রস্তুত করা। এই ক্ষেত্রে আমরা ঘরে রেখেছি শিক্ষার্থী তারিখ বিবরণ নিশাত টাকা 80 টাকা, তারিখ বিবরণ নিশাত টাকা 80 টাকা, এবং এই চারটি ঘরকে আমরা বলছি ক্রেডিট, এই চারটি ঘরকে আমরা বলছি ডেবিট,
এবং আমাদের টপিক নিশাত ও আশিকের মূলধন হিসাব। সেক্ষেত্রে সেই মূলধনের প্রথমেই আমাদের প্রশ্নের শুরুতে মূলধনের একটা উদ্ধৃতি দেওয়া ছিল। আমরা লিখব 2019 জানুয়ারি মাসের 1 তারিখ। মূলধনের উদ্ধৃতি ছিল বলার কারণে আমরা লিখব ব্যালেন্স বিডি, এবং সেখানে আমাদের নিশাতের মূলধন ছিল 3,50,000 টাকা, আশিকের মূলধন ছিল 2,50,000 টাকা। সেক্ষেত্রে এরপর আমাদের নিশাত অতিরিক্ত মূলধন আনয়ন করেছিল 30/6/2018, অর্থাৎ জুন মাসে 30 তারিখে এই অতিরিক্ত মূলধন আনয়ন করার কারণে নগদান হিসাব, এবং আমরা এখানে টপিক লিখব অতিরিক্ত মূলধন আনয়ন। সেই ক্ষেত্রে শুধুমাত্র নিশাত 60,000 টাকা অতিরিক্ত মূলধন এনেছে। সেক্ষেত্রে এরপর আমাদের ডিসেম্বর 31-এ আমরা লাভ লোকসান আবন্টন থেকে তাদের যে প্রাপ্য অংশগুলো বা তাদের ব্যক্তিগত যে আয় অংশগুলো সেই বিষয়গুলোকে আমরা এখানে পোস্টিং দিব, এবং সেখানে প্রথমে যে আসবে সেটা হচ্ছে মূলধনের সুদ। মূলধনের সুদ এই ক্ষেত্রে নিশাতে ছিল 45,600 টাকা, এবং আশিকে ছিল মূলধনের সুদ 30,000 টাকা। আশিক বেতন পাবে বলে বেতনের বিষয় নিয়ে আমরা শুধুমাত্র আশিককে বেতন দিচ্ছি 60,000 টাকা। ঋণের সুদ আমাদের আসবে না, এবং ফাইনালি আমাদের যে বন্টনযোগ্য মুনাফা সেই মুনাফার অংশটুকু আসবে। এই ক্ষেত্রে আমাদের নিশাতের বন্টনযোগ্য মুনাফা পরিমাণ ছিল 30,217 টাকা, এবং আশিকে ছিল 15,108 টাকা। সেক্ষেত্রে আমরা আমাদের এই ক্রেডিট দিকটা টোটালি যোগ করব। যোগ করলে আমাদের যে পরিমাণগুলো দাঁড়াবে, নিশাতের পরিমাণ যদি আমরা যোগ করি তাহলে দাঁড়াবে 4,85,817 টাকা, এবং অন্যদিকে আশিকের পরিমাণ দাঁড়াবে 3,55,108 টাকা। সেক্ষেত্রে এই হলো আমাদের ক্রেডিট দিক। অন্যদিকে আমরা ডেবিট দিকে যদি কোনো উত্তোলন থাকে সেই উত্তোলন এবং উত্তোলনের সুদ বা যে বিষয়গুলো কর্তন হয় সেই বিষয়গুলো আমরা নির্ণয় করব, এবং এই ক্ষেত্রে আমাদের প্রথমে রয়েছে উত্তোলন, যে উত্তোলন আমাদের মূলধনকে হ্রাস করে থাকে। সেই ক্ষেত্রে এই উত্তোলনের পরিমাণ ছিল নিশাত উত্তোলন করেছিল 10,000 টাকা করে 3 মাস পর পর, তার মানে 4 বার 40,000 টাকা। অন্যদিকে আশিক বছরের মাঝামাঝিতে উত্তোলন করেছিল এককালীন 40,000 টাকা। সেক্ষেত্রে এই ছিল আমাদের উত্তোলন, কোন উত্তোলন ছিল না। আমরা এখন চলে যাব লাভ লোকসান আবন্টন থেকে। যে উত্তোলনের সুদ, এই উত্তোলনের সুদ মূলধনকে হ্রাস করে থাকে। সেই ক্ষেত্রে এই উত্তোলনের সুদ নিশাত 1500 টাকা কর্তনযোগ্য, এবং আশিক 2,000 টাকা কর্তনযোগ্য। সেক্ষেত্রে এবার আমরা বের করব বছর শেষে তাদের মূলধনের পরিমাণ কত ছিল। তাই আমরা এখন সেই ক্রেডিট দিকে যে অ্যামাউন্টগুলো আমরা যোগ করেছিলাম এই অ্যামাউন্টগুলোকে আমরা ডেবিট দিকে সমভাবে স্থানান্তর করব, এবং ক্রেডিট দিকের এই অ্যামাউন্ট থেকে এখন আমাদের এই ডেবিট দিকে বিষয়গুলোকে বাদ দিয়ে আমরা বের করব ব্যালেন্স সিডি, অর্থাৎ বছর শেষে তাদের মূলধনের পরিমাণ কত ছিল। সেক্ষেত্রে 4,85,817 থেকে 40,000 এবং 1,500 টাকা যদি আমরা বাদ দেই তাহলে তাদের পরিমাণ দাঁড়াবে 4,44,317 টাকা, এবং আশিকে 3,55,108 টাকা থেকে 40,000 এবং 2,000 বাদ দিলে দাঁড়াবে 3,13,108 টাকা। সেক্ষেত্রে এই হলো আমাদের নিশাত এবং আশিকের মূলধন হিসাব, যার মাধ্যমে আমরা নির্ণয় করলাম তাদের বছর শেষে মূলধনের পরিমাণ কত টাকা। আশা করি শিক্ষার্থী এই দুটো অংশ ভালোভাবে বুঝতে পেরেছো। বরাবর মতো আবারও অনুরোধ থাকবে অঙ্কগুলো সাথে সাথে করে ফেলা, তাহলে অবশ্যই চমৎকারভাবে বুঝে যাবে। আর এই ব্যাপারে কোনো প্রকার মতামত, পরামর্শ কিংবা কোনো প্রকার জানার আগ্রহ থাকলে অবশ্যই আমাদের মোবাইল নাম্বার বা ফেসবুক বা মেসেজ আইডি রয়েছে, তোমরা অবশ্যই নক করে জেনে নিতে পারবে। তো যাও শিক্ষার্থী, আজকে ক্লাসটি শেষ পর্যন্ত দেখার জন্য এবং আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে সকলের সুস্থতা কামনা করে, সকলের সাফল্য কামনা করে বিদায় নিচ্ছি আমি জয়ন্ত চন্দ্র। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।